হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। প্রতিদিনের মতো আজও কিন্তু তোমাদের সামনে একটা নতুন ক্লাস দিয়ে চলে এসেছি। আর এই ক্লাসে যেটা করাবো সেটা কিন্তু তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি নিচ্ছ, ডাব্লিউবিসিএস, সিজিএল, এমটিএস, মানে তুমি পিএসসির বা সেন্ট্রালের যেগুলো নিচ্ছ সেগুলোর জন্য ভীষণ ভীষণ উপকারী। দেখো, ইন্ডিয়ান পলিটিতে অনেক ধারা রয়েছে, এবার এতগুলো ধারা তো আর মনে রাখা সম্ভব নয়। তাই এগুলোর মধ্যে যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসেই প্রতি বছর কোনো না কোনো পরীক্ষায়, সেই ধারাগুলো সম্পর্কে আজকে তোমাদের বলবো। তো প্রথম ধারাটি, প্রথমে আগে বলি, ভারতীয় সংবিধানে পার্ট আছে কটা? 22টা পার্ট, আর ধারা রয়েছে 395টা ধারা রয়েছে। তো ভারতীয় সংবিধানের ধারাগুলোর মধ্যে প্রথম যে উল্লেখযোগ্য ধারাটি রয়েছে তা হলো নতুন রাজ্যের সূচনা আর গঠন। কত নম্বর ধারাতে রয়েছে? 2 নম্বর। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। 2 নম্বর ধারাটি নতুন রাজ্যের সূচনা ও গঠন কোথায় কত নম্বর ধারাতে রয়েছে? নতুন রাজ্যের সূচনা আর গঠন সম্পর্কে রয়েছে 2 নম্বর ধারাতে। 3 নম্বরেরটাও আংশিক ইম্পর্টেন্ট, মানে অতটা নয় তবে গুরুত্বপূর্ণ। রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন। তাহলে কি? রাজ্যের সীমানা পরিবর্তন বা ভূখণ্ডগত এলাকার পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তন। নাগরিকত্ব সম্পর্কে যে ধারাগুলো রয়েছে, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারা, পুরোটাই কিন্তু নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। আর এই নাগরিকত্ব সম্পর্কে এই ধারাগুলো দেখছো, এটা কিন্তু রয়েছে পার্ট নাম্বার 2। তাহলে কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নাম্বার 2। আচ্ছা, মৌলিক অধিকারের যে ব্যাপারটা সেটা কিন্তু আমাদের পুরো রয়েছে পার্ট নাম্বার 3তে। আর এর মধ্যে কিন্তু কিছু উল্লেখযোগ্য ধারা রয়েছে। আমি তোমাদেরকে পুরো বইয়ের পেজটা দেখাচ্ছি। তোমরা যদি এই বইটা কী বই জানতে চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো এখানে যেটা বলা হয়েছে মৌলিক অধিকার, এর মধ্যে যে 13তম মৌলিক অধিকার, এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মৌলিক অধিকারগুলোর সাথে সঙ্গতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলোকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য। কি বলছে? মৌলিক অধিকারগুলির সাথে সঙ্গতিহীন আইন অথবা মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য। তারপরে 14 নম্বর ধারাটি আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাম্যের অধিকার। আমি একটু ভালো করে দেখাই তোমাদের। সাম্যের অধিকার অর্থাৎ আইনের চোখে নারী এবং পুরুষ সকলের সমান অধিকার। কি বলছে? আইনের চোখে নারী এবং পুরুষ সকলের সমান অধিকার। কত নম্বর ধারায় রয়েছে? 14 নম্বর ধারায়। তারপরে 17 নম্বর ধারাটিও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করো। নোট ডাউন না করলে ভিডিও দেখে কোনো লাভ নেই। ভিডিও পজ করো, করে করে খাতায় নোট ডাউন অবশ্যই করো, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছ। 17 নম্বর ধারাটি প্রচুর ইম্পর্টেন্ট, আমি অনেকবার এক্সাম দিয়েছি আর এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এই কারণেই তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু ভিডিওটা বানানো হয়েছে। সুতরাং তোমাদের কিন্তু উচিত যে এগুলো কিন্তু নোট ডাউন করে নেওয়া। হ্যাঁ, এই চ্যানেলে আরও কিন্তু ক্লাস দেওয়া আছে, সেগুলো দেখবে। আর কী ক্লাস লাগবে সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। তাহলে 17 নম্বর ধারাটি খুবই ইম্পর্টেন্ট। 17 নম্বর ধারাটায় কী বলছে? অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। 1955 সালে এই আইন প্রণীত হয়। কি বলেছে? অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ। 1955 সালে এই আইন প্রণীত হয়। আর 19 নম্বর ধারাটিও ভীষণভাবে ইম্পর্টেন্ট। কি 19 নম্বর ধারায় কি বলা হয়েছে? যে 6টা মৌলিক অধিকার সেটা কিন্তু এই 19 নম্বর ধারার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তাহলে 19 নম্বর ধারাটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভিভিআই বলতে পারো। প্রথম কি মৌলিক অধিকার আমাদের? বাক স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, শান্তিপূর্ণভাবে ও নিরস্তভাবে সমবেত হওয়ার অধিকার, সমিতি বা সংঘ গঠনের অধিকার, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরার অধিকার, আর রয়েছে ভারতীয় ভূখণ্ডের যে কোনো অংশে স্বাধীনভাবে বসবাস করার অধিকার, যে কোনো বৃত্তি অবলম্বন করার অথবা যে কোনো উপজীবিকা ব্যবসা বাণিজ্য করবার অধিকার। ঠিক আছে, তাহলে 19 নম্বর ধারাটিও খুবই ইম্পর্টেন্ট। আরও একটা বলি, সেটা হলো 21 নম্বর ধারা। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে তাকে যত শীঘ্র সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে এবং গ্রেপ্তারের 48 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। দুজন ব্যক্তি পরস্পরের সম্মতিতে ভিন্ন ধর্মে বিয়ে করলেও তা ব্যক্তি স্বাধীনতার অন্তর্গত।
তাহলে কি 21 নম্বর ধারাটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু এখানে অনেক ধারা আছে, সব ধারা কিন্তু তোমাদের বলছি না, যেগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় এসেছে আমার এক্সপিরিয়েন্স থেকে, যেগুলো আমি জানি সেগুলোই তোমাদের বলছি। তো তোমাদের উপকারে আসবে তোমরা যদি ভিডিওটা বারবার দেখো আর পজ করে 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 লিখে নাও, তাহলে বারবার দেখতে দেখতে কী হবে, জিনিসটা তোমাদের ব্রেনে সেট হয়ে যাবে। হ্যাঁ, তার আগে প্রথমবার যেবার দেখছো সেবার ভালো করে দেখো, সেকেন্ডবারে কিন্তু লিখে নাও, লিখে বারবার ভিডিওটি দেখো, মাঝে মধ্যেই দেখবে, তাহলে কিন্তু তোমাদের ব্রেনে একেবারে ধারাগুলো সেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে 21 নম্বর যে ধারা, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সংরক্ষণ। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে যত শীঘ্র সম্ভব তাকে গ্রেপ্তারের কারণ জানাতে বলছে। এরপরে বলছে, দেখো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় বারবার আসে, সব রকম পরীক্ষায়। সংবিধানের 20 এবং 21 নম্বর ধারা কোনো অবস্থাতেই স্থগিত রাখা যায় না। তাহলে কি সংবিধানের 20 এবং 21 নম্বর ধারা কোনো অবস্থাতে স্থগিত রাখা যায় না। 21-এর এ খুব ইম্পর্টেন্ট, প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান। 21-এর এ ভীষণ ইম্পর্টেন্ট একটা ধারা, প্রাথমিক শিক্ষাকে মৌলিক অধিকারের স্বীকৃতি প্রদান। আচ্ছা, এরপর যেটার কথা বলবো সেটা হলো 24 নম্বর, 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। 24 আর 14 ভালো মতো রিলেটেড রয়েছে, মনে রাখার কোনো অসুবিধা হবে না। তাহলে কি 14 বছরের কম বয়স্ক শিশুদের কলকারখানা, খনি বা অন্য কোনো বিপজ্জনক কাজে নিযুক্ত করা নিষিদ্ধ। 26 নম্বর ধারায় কি বলছে, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজেদের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে। 26-এরটাও ইম্পর্টেন্ট, বাট 24-এরটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে 26-এ কি বলছে না, প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় বা গোষ্ঠী নিজের ধর্মীয় সংগঠন ও কার্যাদি পরিচালনা করতে পারবে। তোমরা খাতায় কিন্তু মোস্টলি নোট ডাউন করে রেখো, তোমাদেরই সুবিধের জন্য বলা হচ্ছে। তারপরে দেখো 29 নম্বর ধারাটা আবার ইম্পর্টেন্ট আছে। এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটার জন্য। তাহলে কি বলছে, এই ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রের দ্বারা সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের থেকে আর্থিক সাহায্যপ্রাপ্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিকের ভর্তি হওয়ার অধিকার অস্বীকার করা যাবে না, কেবলমাত্র ধর্ম, জাতি, বর্ণ, ভাষা অথবা এর কোনো একটার জন্য। 32 নম্বর ধারা ভীষণ ইম্পর্টেন্ট, 5খানা স্টার মেরে রাখো, 5 স্টার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার। এই ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলেছেন আম্বেদকর। কে বলেছেন, কোন ধারাকে বলেছে? 32 নম্বর ধারা। কোন ধারাকে সংবিধানের হৃদয় বা আত্মা বলা হয়? বারবার সমস্ত পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটা আসে, সেটা হলো 32 নম্বর ধারার কথা। আর 35 নম্বর ধারাতে কি বলা হয়েছে, মৌলিক অধিকারগুলো রক্ষার্থে আইন প্রণয়ন। তাহলে 32 নম্বর ধারা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এখানেও কয়েকটা ইম্পর্টেন্ট ধারা রয়েছে, এর মধ্যে রয়েছে আমাদের 40 নম্বর ধারাটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠান ও গ্রামীণ স্বায়ত্তশাসনের প্রতিষ্ঠা। গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার প্রতিষ্ঠা ও গ্রামীণ স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, 40 নম্বর। আচ্ছা, তারপরে আমরা চলে আসছি 45, 6 বছর বয়সের নিচে শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য বন্দোবস্ত করতে হবে। কী বলছে, 6 বছর বয়সের নিচে শিশুদের প্রতি যত্ন নিতে হবে এবং তাদের শিক্ষার জন্য বন্দোবস্ত করতে হবে। আচ্ছা, তারপর বলছে 50 নম্বর ধারায় রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে। রাষ্ট্র দেশের বিচার ব্যবস্থাকে শাসন বিভাগ থেকে মুক্ত রাখবে। আর 51 নম্বর ধারাটা আবার ভীষণ ইম্পর্টেন্ট, সেটাই কি বলেছে না, সেটাই বলেছে রাষ্ট্র আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে সুনিশ্চিত করবে। ঠিক আছে, এই যে এইটা ভীষণ ইম্পর্টেন্ট, আরও একটা 5 স্টার। 51 এ মৌলিক কর্তব্য সমূহ বা দায়িত্ব। ভারতীয় সংবিধান কার্যকর করার সময় মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণা সংবিধানে অন্তর্ভুক্ত করেছে। 5 স্টার মারো, এটা প্রত্যেক পরীক্ষায় এসে বসে আছে। এরপর আসছি আমরা 52 নম্বর ধারায়। কি বলছে, ভারতে একজন রাষ্ট্রপতি থাকবে। 54তে বলছে ভারতের রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। 61 নম্বর ধারা ভিভিআই ইম্পর্টেন্ট, 6 স্টার মারো। বলছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিষয়। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিষয়। কি বলছে, রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুতি সংক্রান্ত বিষয়। আচ্ছা, 70 নম্বর
ধারায় তেমন একটা কিছু নেই। 72-এরটা ভীষণ ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির পার্ডন পাওয়ার, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার। 72 নম্বর ধারা খুব ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। 72 নম্বর ধারাটি ভীষণ ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা। আচ্ছা, 74 নম্বর ধারা রাষ্ট্রপতিকে সাহায্য পরামর্শ দেবার জন্য কেন্দ্রে একটা মন্ত্রী পরিষদ থাকবে। 76 নম্বর ধারায় কি বলছে? ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। 76 নম্বর ধারায় কি বলেছে? ভারতে একজন অ্যাটর্নি জেনারেল থাকবেন। আর পার্লামেন্টের গঠনতন্ত্র, এটা 79-তে বলা হয়েছে, সুতরাং এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে বলতেই পারো। আচ্ছা, নেক্সট দেখছি আমরা কি কোন ধারার ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, তোমাদের সুবিধার্থেই ক্লাসটা আনা হয়েছে। ভিডিও কোয়ালিটি হয়তো আমার অতটা ভালো নয় বা সাউন্ডের প্রবলেম হতে পারে, বাট হবে, সবটাই ঠিকঠাক হবে। তো তোমরা আপাতত এরমভাবেই ক্লাসটা করো, আমি কিছুদিনের মধ্যেই সাউন্ড, ভিডিও কোয়ালিটি আর একটা বোর্ডের অবশ্যই ব্যবস্থা করব। ততদিন পর্যন্ত তোমরা এইভাবেই করতে থাকো। দেখো, 100 নম্বর ধারাটাও খুব ইম্পর্টেন্ট, পার্লামেন্টের ভোট দান পদ্ধতি ও কোরাম সংক্রান্ত বিষয়। 100 নম্বর ধারাটাও ভীষণ ইম্পর্টেন্ট, কি? পার্লামেন্টের ভোট দান পদ্ধতি ও কোরাম সংক্রান্ত বিষয়। 108 নম্বর ধারাটিও ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশন আয়োজন। কোন কোন ক্ষেত্রে পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করা হয় সেটা কোন ইয়েতে দেওয়া রয়েছে? না, 100 নম্বর ধারাতে দেওয়া রয়েছে। আচ্ছা, অর্থ বিলের সংজ্ঞা কোন ধারায় রয়েছে? 110 নম্বর ধারাতে রয়েছে অর্থ বিলের সংজ্ঞা। তাহলে অর্থ বিলের সংজ্ঞা কোন ধারাতে রয়েছে? কি 110 নম্বর ধারাতে রয়েছে অর্থ বিলের সংজ্ঞা। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে কোথায়? 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে। 124 নম্বর ধারা। 144 নম্বর ধারা তো আমরা সবাই জানি যে 9 জনের বেশি একত্রে জমায়েত হতে পারবে না 144 ধারা জারি হলে। ঠিক আছে, 148টাও গুরুত্বপূর্ণ। তবে প্রথমে যেগুলো আমি 5 স্টার মারতে বলেছি, যেগুলো ভিভিআই বলেছি, যেগুলো সত্যিই ভিভিআই আর সত্যিই 5 স্টার 6 স্টার মারার যোগ্য। ঠিক আছে, 148-এ কী বলছে? ভারতে একজন নিয়ন্ত্রক ও মহাগণনা অর্থাৎ কম্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পরীক্ষক থাকবেন। আচ্ছা, তারপর এদিকে আর সেরকম কোনো নেই। তবে 161 নম্বর ধারাটি আবার ভীষণ ইম্পর্টেন্ট, রাজ্যপালের ক্ষমতা প্রদর্শনের ক্ষমতা, মৃত্যুদণ্ডাদেশ রদ করতে পারেন। ঠিক আছে, আর একটা জিনিস মনে রেখো, রাষ্ট্রপতি আর রাজ্যপাল দুজনেই কিন্তু দুদিক থেকে সেম ক্ষমতা আর কি বিরাজ করে। মানে আমাদের রাষ্ট্রপতি যেমন দেশের ক্ষেত্রে, রাজ্যপাল কিন্তু একটা রাজ্যের ক্ষেত্রে। তো তারপরে আর তেমন কোনো ইম্পর্টেন্ট ধারা নেই। হ্যাঁ, 198 ধারাটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাজ্যের অর্থ বিল কেবলমাত্র বিধানসভাতেই উত্থাপন করা যেতে পারে। আর রাজ্যপালের অ্যার্ডিন্যান্স জারি বা অধ্যাদেশ জারি করার ক্ষমতা, এটা 213 নম্বর ধারা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। তো তারপরে দেখা যাক আর কোন কোন ইম্পর্টেন্ট ধারা রয়েছে। না, 24-3 যে 243-243-243-এর যে ধারাটা রয়েছে পঞ্চায়েতের সংজ্ঞা, এটা ইম্পর্টেন্ট। 243 নম্বর ধারা পঞ্চায়েতের সংজ্ঞা ইম্পর্টেন্ট। আর এই যে অন্তরাজ্য পরিষদ 263 নম্বর ধারা, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, অলরেডি 4 স্টার মারাই আছে আমার বইয়ে। অন্তরাজ্য পরিষদ, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ঠিক আছে, তারপরে দেখো অর্থ কমিশন গঠন 280, এটাও বারবার আসে, এটাও 3 স্টার অলরেডি মারা আছে, তোমরাও মেরে রাখো। 280 নম্বর ধারা অর্থ কমিশনের গঠন ভূমিকা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তারপর আর সেরকম কোনো নেই। আর এইবার যেটা আসবো 350-এর প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষা প্রদান, এটা ইম্পর্টেন্ট আছে। আর রাষ্ট্রপতির যে 3টে জরুরি অবস্থা, সেইটা খুব ইম্পর্টেন্ট। 352-তে রয়েছে জাতীয় জরুরি অবস্থা, 356 রাজ্য জরুরি অবস্থা, 360 আর্থিক জরুরি অবস্থা। ভিভিআই ডবল ভিভিআই স্কোয়ার করে দাও, 10টা স্টার মারো পারলে, আসবেই যে কোনো পরীক্ষায় অল্টারনেট করে প্রশ্নটা আসে। 3টে ধারা খুব ইম্পর্টেন্ট। 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা, 356 রাজ্য জরুরি অবস্থা, 360 আর্থিক জরুরি অবস্থা, ভীষণ 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 ইম্পর্টেন্ট। আর কোন গুরুত্বপূর্ণ ধারা আছে দেখছি। আচ্ছা, 361 ধারাটাও ইম্পর্টেন্ট আছে, 368 ইম্পর্টেন্ট আছে, ট্রিপল স্টার মারো, পার্লামেন্টের সংবিধান সংশোধন পদ্ধতি।
এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের আজকে ধারা সংক্রান্ত মানে ইন্ডিয়ান পলিটির যে গুরুত্বপূর্ণ ধারাগুলো রয়েছে সেগুলোর আমি বাংলাতে বলা হলো, এবং এই ধারাগুলো তোমরা আমি যেগুলো খুব ইম্পর্টেন্ট বলেছি সেগুলো মানে সব যদি মনে রাখতে না পারো, আমি তো সব বলিনি, সবের মধ্যে বাছাই করে বলেছি, তার মধ্যেও যদি তোমাদের মনে হয় যে মনে রাখতে পারছি না, তাহলে যেগুলো একদম ভিভিআই ট্রিপল স্টার 5 স্টার 6 স্টার মারতে বলেছি সেগুলো মোস্টলি লিখে তোমরা স্টার মেরে রাখো আর ভিডিওটা বারবার দেখো, তোমাদের ধারা একদম রেডি হয়ে যাবে। ধারা ইন্ডিয়ান পলিটি থেকে প্রচুর প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, এটা কিন্তু মনে রেখো। আর হ্যাঁ, ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাও। তোমরা ভিডিও দেখছো না আমি বুঝতে পারছি, ভিডিও তোমাদের দেখতে হবে, চ্যানেলটার পাশে থাকো, আর চ্যানেলটাকে আমরা সবাই মিলে অনেকটা দূর এগিয়ে নিয়ে যাবো, আর আমরা সুন্দরভাবে আমাদের প্রিপারেশানটাও করব, ঠিক আছে? আর পারলে যারা স্টাডি করছে তাদের মধ্যেও ভিডিওটি শেয়ার করো, তাদের অনেক অনেক উপকারে আসবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ক্লাসে।